আবারও আটক রয়ের এজেন্ট ইসলাম বিদ্বেষী হলুদ সাংবাদিক মুন্নি সাহা। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসলো ভয়ঙ্কর অপকর্মের তথ্য। সে জীবনে যত মানুষের কোলে উঠছে অত পুরুষ মনে হয় সাধারণ নারী, আমাদের দেশে যেসব সাধারণ নারী আছে তারা অত পুরুষ জীবনে চোখেও দেখেন। ডিএনএ টেস্ট করাবেন, দেখবেন ওর বাপের নাম হয়েছে মুজাম্মেল কামাল, এই মুজাম্মেল বাবু। এবং সর্বশেষ জানাবো, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার এমপি মন্ত্রীদের বিদেশে অবৈধ সম্পদের গোপন নথি ফাঁস করল ব্রিটেনের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। স্বৈরাচার হাসিনা দোসর কাছের লোক হিসেবে আলোচিত সমালোচিত নারী সাংবাদিক মুন্নি সাহাকে রাজধানীর কাউরান বাজার থেকে আটক করে পুলিশ। দীর্ঘ 15 বছরে বিগত সরকারের আমলে একের পর এক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি, বিরোধী মত ও দলের মানুষকে হেনস্থা করা সহ উস্কানি দিয়ে রাষ্ট্রকে লেলিয়ে দেওয়ার খলনায়িকা মুন্নি সাহার বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। ভোরের কাগজ দিয়ে তার সাংবাদিকতা শুরু, সেখান থেকে তিনি যান 21 টেলিভিশনে এবং পরে যোগ দেন এটিএন বাংলায়। এই লম্বা সময়ে মুন্নি সাহা ব্যাপক প্রভাব বিস্তার করেন। অনেকের কাছে তিনি নামকরা সাংবাদিক হলেও কখনোই নিরপেক্ষ সাংবাদিকতা তিনি করেননি। সবসময় তিনি এক পক্ষকে সাপোর্ট করে আর এক পক্ষকে ডোবানোর চেষ্টা করেছেন। এই পক্ষপাতিত্বের সবচেয়ে বেশি আগ্রাসনের শিকার হয়েছে ইসলাম ধর্ম। মুন্নি সাহা ও তাপসের নামে বিভিন্ন ব্যাংকে অন্তত 10 কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। এই টাকার অধিকাংশ অবৈধ উপায়ে অর্জন করা। মুন্নি সাহা নিজেকে পরিচয় দিতেন এটিএন নিউজের পরিচালক হিসেবে, কিন্তু প্রকৃত সত্য হলো তিনি এটিএন নিউজের একজন কর্মচারী। মুন্নি সাহার বিরুদ্ধে পিলখানা হত্যাকাণ্ডে অংশ নেওয়া বিদ্রোহীদের উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে। সে সেনা অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহী সৈন্যদের ভুল বক্তব্য প্রচার করে ক্ষোভ আরও উস্কে দেয়। সাংবাদিক মুন্নি সাহার ভুল তথ্য বিডিআর বিদ্রোহে আরও উস্কে দিয়েছিল বলে মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ। কয়েক মাস আগে তার নিজের ইউটিউব চ্যানেলে দেয় ভিডিওতে তিনি বলেন, গোয়েন্দার থেকে আমরা কোনো তথ্য পাচ্ছিলাম না, শুধু ইলেকট্রনিক মিডিয়ার লোকজন ওখানে লাইভ প্রোগ্রাম কভার করছিল। তার মধ্যে ছিল আমার যা স্মরণ পড়ে, মুন্নি সাহা টেলিকাস্ট করেছিল লাইভ এবং বিদ্রোহীরা অফিসার সম্বন্ধে বিভিন্ন ভুল বক্তব্য, মিথ্যা বক্তব্য তুলে ধরছিল জনগণের সামনে। এর মাধ্যমে একটি ভুল ধারণা সৃষ্টি হচ্ছিল অফিসার সম্বন্ধে। এছাড়াও বিডিআরের অন্যান্য ক্যাম্পেও এই বিদ্রোহ ছড়িয়ে দিতে সাহায্য করেছে। তিনি তার রিপোর্টিং এর মাধ্যমে সে সময় বিদ্রোহী সেনাদের পক্ষে ওকালতি করে পিলখানার অফিসারদের হত্যাকে জাস্টিফাই করার চেষ্টা করেছিলেন। অনেকেই বলে থাকেন সে সময় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নির্দেশে মুন্নি সাহা কাজটি করেছিলেন। মুন্নি সাহাকে সে সময় যদি সরাসরি সহায়তা না করত, তাহলে এই ধরনের রিপোর্টিং এর জন্য তার চাকরিচ্যুত হতে পারত। কিন্তু তার বিরুদ্ধে তখন কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়াও 2013 সালে নিউ ইয়র্কে মুন্নি সাহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সে সময় শেখ হাসিনার সঙ্গে একান্ত আলাপচারিতায় বিনা অনুমতিতে রেকর্ড করে তা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়লে মুন্নি সাহার ভিডিও ক্যাসেটটি জব্দ করা হয়। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ও প্রেস টিমের অনেকেই এতে বিব্রত হন, কিন্তু মুন্নির বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেনি। তার কারণ মুন্নি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একজন এজেন্ট। ধারণা করা হচ্ছে ভারতের গোয়েন্দাদের কাছে পাঠানোর জন্য গোপনে রেকর্ড করেছিলেন মুন্নি সাহা। তবে এই ঘটনার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা হারান তিনি। শুধু শেখ হাসিনারই না, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও প্রেস কনফারেন্সে বিব্রত করেছিলেন মুন্নি সাহা। খালেদা জিয়াকে বেফাঁস প্রশ্ন করে উল্টে নিজেই সমালোচিত হন। ম্যাডাম একটা প্রশ্ন, গত 2 মাসের আন্দোলন এবং 121টি প্রাক বিএনপি এখনো পর্যন্ত এতে কি পেয়েছে? জনগণের সমর্থন পেয়েছে। এই আন্দোলনে জনগণ শরীক হয়েছে, জনগণের সমর্থন পেয়েছে। মুন্নি সাহার অনৈতিক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস নিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। কোন লিঙ্গ এটা তো বোঝার সমস্যা, তাই না? বুঝতে তো একটু সমস্যা হয়। এই অবস্থাতেই সে জীবনে যত মানুষের কোলে উঠছে অত পুরুষ মনে হয় সাধারণ নারী, আমাদের দেশে যেসব সাধারণ নারী আছে তারা অত পুরুষ জীবনে চোখেও দেখেন। ডিএনএ টেস্ট করাবেন, দেখবেন ওর বাপের নাম হয়েছে মুজাম্মেল কামাল, এই মুজাম্মেল বাবু। বিজেপির মতো হিন্দুত্ববাদী মনোভাব ধারণ করা ইসলাম বিদ্বেষী মুন্নি সাহা বাংলাদেশের সুযোগ পেলেই ধর্মীয় উস্কানিমূলক বিশ্বাস ছড়াতেন। এটিএন নিউজে কওমি মাদ্রাসার বিরুদ্ধে একতরফা রিপোর্ট করে মুসলমানদের মনে আঘাত করতে তার বিবেক এতটুকু কাঁপেনি। আলোচিত মুনিয়া হত্যা ধর্ষণ মামলার পর মুনিয়া ইস্যুতে মুন্নি সাহার এটিএন নিউজের নিরাপত্তা কাউকেই অবাক করেনি।
বসুন্ধরা গ্রুপের কাছ থেকে আইফোন ও উপহার হাতিয়েছেন এই মনি সাহা। বর্তমানে গুলশান নিকেতনের 5 কোটি টাকা দামের বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন মনি সাহা। তাছাড়া মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে 10 কোটি টাকা খরচ করে বানিয়েছেন বিলাসবহুল বাড়ি। সাংবাদিক পরিচয় দিয়ে দখলে নিয়েছেন উত্তরা সেক্টরের 17 4 নম্বর রোডের প্লট নাম্বার 17। এছাড়া বেনামে গুলশান বনানীতে সম্পদ আছে তার। চট্টগ্রামে চেরাগীর মোড়ে ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে চাঁদাবাজি করে 2টি ফ্ল্যাট মনি সাহা আদায় করে নেন। এই তথ্য চট্টগ্রামের আবাসন ব্যবসার সাথে সংশ্লিষ্ট প্রায় সকলের মুখে মুখে। তাছাড়া চট্টগ্রামের প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন সিডিএ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল সালামের দুর্নীতির সহযোগিতা করে মুন্নি সাহা বাগিয়ে নিয়েছিলেন 5টি প্লট। সে সময় চট্টগ্রামের আরেক শিল্পপতিকে ব্ল্যাকমেইল করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি। নিরাপদ সড়ক আন্দোলনের সময় কাগজপত্র বিহীন একটি বাইকে চড়ে ছাত্রছাত্রীদের প্রতিরোধের মুখে তাকে বাইক থেকে নেমে পালাতে হয়। অন্তর্বর্তী সরকারের গঠন করা গত 15 বছরের অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি, লুণ্ঠন ও আর্থিক কারচুপি সম্পর্কে যা বলা হয়েছে তা আতঙ্কিত হওয়ার মতো। বলা হচ্ছে এ সময়ে গড়ে প্রতি বছর $16 বিলিয়ন বিদেশে পাচার করা হয়েছে। সেই হিসেবে গত 15 বছরে পাচার করা হয়েছে $240 বিলিয়ন, অথচ দেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ মাত্র $17 বিলিয়ন। আরেকটি চাঞ্চল্যকর তথ্য হচ্ছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাবর্তী এমপিদের পাশাপাশি এসব লুটপাটের একটি বড় অংশ লুট করেছে সরকারি চাকরিজীবী আমলারা। সম্প্রতি ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের এক রিপোর্টে পাচার করা অর্থ দিয়ে শেখ হাসিনার ঘনিষ্ঠরা যুক্তরাজ্যের সম্পত্তি কিনতে যে বিপুল অর্থ খরচ করেছে তা তথ্য উঠে এসেছে। শ্বেতপত্রের তথ্য অনুযায়ী গত 15 বছরে যে পরিমাণ টাকা দেশ থেকে পাচার করা হয়েছে তা দিয়ে অন্তত 85টা পদ্মা সেতু অথবা 77টা মেট্রো রেল নির্মাণ করা যেত। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর সিআইডি, দুদক ও বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সহায়তায় বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার কাজ শুরু করে দিয়েছে। এছাড়া অর্থ পাচারে জড়িতদের বিচারের জন্য একটি প্রসিকিউশন শুরু করার ব্যাপারেও পরামর্শ পাওয়া গেছে। তাছাড়া সরকার মার্কিন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা FBI সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথেও কাজ করার পরিকল্পনা ঘোষণা করেছে। 3 মাসের অনুসন্ধান শেষে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 400 পৃষ্ঠার একটি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। এতে আওয়ামী লীগ সরকারের গত 15 বছরে লুটপাটের ভয় সব তথ্য উঠে এসেছে। এই শ্বেতপত্র একটি যুগান্তকারী কাজ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আগামীতে একটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত। এটি একটি ঐতিহাসিক দলিল। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর যে অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা আমরা পেয়েছি তা এই রিপোর্টে উঠে এসেছে। ব্যয় বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়ম, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে হেরফের কর অব্যাহতি এবং ব্যাংক ও আর্থিক খাতে অব্যবস্থাপনার মাধ্যমে এসব দুর্নীতি করা হয়েছে। হাসিনা সরকারের আমলে বড় 29টি প্রকল্পের মধ্যে 7টি প্রকল্প পরীক্ষা করে দেখেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এতে দেখা গেছে প্রতিটি বড় প্রকল্পে 10,000 কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করা হয়েছে। পরীক্ষা করা এই 7 প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল 1,14,000 কোটি টাকা। তবে এসব প্রকল্পে জমির দাম বেশি দেখিয়ে এবং জমি কেনার হেরফের করে প্রকল্পের ব্যয় সংশোধিত করে অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে, যা টাকার অঙ্কে 1,95,000 কোটি টাকা। কোথাও কোথাও প্রকল্প ব্যয় বাড়ানো হয়েছে 70% পর্যন্ত। কমিটি আরও জানিয়েছে, গত 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 7 লাখ কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে। এর 40% অর্থ লুটপাট করেছে আমলারা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, পতিত স্বৈরাচারী শাসন আমলে ভয়রাজত্ব এতটাই ছিল যে বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণকারী বহু পাক্ষিক সংস্থাগুলো এই লুণ্ঠনের ঘটনায় অনেকাংশেই নীরব ছিল। এই রিপোর্টে বিগত বছরে সময়ে বিভিন্ন ও জ্বালানি খাতের অনিয়ম, দুর্নীতি তথ্য উঠে এসেছে। বিদ্যুৎ উৎপাদনে বিগত সরকারের আমলে $30 বিলিয়ন বেশি বিনিয়োগ করা হয়েছে। এর মধ্যে 10% অবৈধ লেনদেন করা হলে পরিমাণ হয় কমপক্ষে $3 বিলিয়ন। কমিটির একজন সদস্য জানান, আওয়ামী লীগ সরকারের আমলে কর অব্যাহতির পরিমাণ ছিল দেশের মোট জিডিপির 6%। এটি অর্ধেকে নামিয়ে আনা গেলে শিক্ষা বাজেট দ্বিগুণ এবং স্বাস্থ্য বাজেট 3 গুণ করা যেত।